মির্জা সূচনা হালকা হেসে শোনালো। রোশনারার আনন্দে চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। এতদিন পর তার একমাত্র ছেলে বাংলাদেশে আসবে জানতে পেরে খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। উফ, মনি আপু আর কতক্ষণ লাগাবা? নাহার এমন অধৈর্যপূর্ণ কণ্ঠে মুন্নি একবার তার দিকে তাকালো। মুন্নি মূলত নীলের জন্য পায়েস করেছিল। পায়েস নীলের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। সেই জন্যই তো যেদিন নীল বাসায় থাকে সেদিনই মুন্নি খুব যত্ন করে পায়েস বানায় তার জন্য। আজ যেহেতু ছুটির দিন আর নীল বাসায় থাকবে, তাই সকালের নাস্তা সেরে সে লেগে পড়েছে পায়েস তৈরিতে। এত অধৈর্য কেন রে তুই? বলছি তো হয়ে গিয়েছে, জাস্ট চিনিটা দিলেই শেষ। আরে দ্রুত করো, দেখো আমার নেল পালিশটা খারাপ হয়ে গিয়েছে, এখন গিয়ে আবার লাগাবো। তো তুই জানা, কে বারণ করেছে? তোমাকে কতবার বলবো আমার চুলে আজকে স্পেশাল হেয়ার প্যাকটা লাগিয়ে দিবা, ভুলে গেলে আজকে শুক্রবার। মুন্নি পায়েসে 1 চামচ চিনি দিতে দিতে নাহার দিকে ফিরে সামান্য সন্ধিহান দৃষ্টিতে তাকে বলল, ব্যাপার কি রে নাহা? নিজের ব্যাপারে এত বেশি যত্নশীল কবে থেকে হলি? না মানে আগে তো কখনো মাথায় হেয়ার প্যাক দেওয়ার মতো তো দূর, চুলগুলো আঁচড়াতিস না, আজকে হঠাৎ? ও মা, এতে অবাক হওয়ার কি আছে? আগে ভালো লাগতো না তাই করতাম না। তার মানে এখন ভালো লাগে বলছিস? কার জন্য রে নিজেকে সাজাতে এতটা ব্যস্ত হয়ে? হঠাৎই নাহার সামনে ভেসে উঠল আয়াজের মুখটা। লজ্জা লাল বর্ণ ধারণ করলে তার ফর্সা মুখশ্রে। তা দেখে মুন্নি দ্রুত পায়েসটা ঢেকে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ব্লাশ করতে শুরু করলি কেন? এরকমটা তো আমার হয় যখন আমি নীল ভাইয়ের কথা মনে করি। তা তোর কি কেউ আছে নাকি আমার নীল ভাইয়ের মতন? নীলের ব্যাপারে মুন্নির মনের কথাগুলো এ বাড়িতে একমাত্র নাহাই জানে। তাই মুন্নির এমন কথায় সে অনেক দূরে সরে গিয়ে বলল, ধুর, কি যে বলো না, আমার আবার কে থাকবে? হ্যাঁ, কতজন থাকতে পারে? সবে সবে অষ্টাদশী হলে মনে কত রং লাগে, কত বসন্তের কোকিল গান গায়। না গো, আমার মনে রং লাগে না, আর বসন্তও আসে না, আর না তো কোকিল গান গায়। কথাটা বলে সে কিচেনে থেকে বের হয়ে গেল। মুন্নি পেছন থেকে হেসে তাকে ডেকে বলল, তুই পালাচ্ছিস কেন? না পেছনে না ঘুরে দোতলা সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, আমার গরম লাগছে, রুমে গেলাম। সত্যি কথা বললে যে এই ঠান্ডার ভিতর গরম লাগে সেটা তো আমার আগে থেকে জানা ছিল না। বাই দা ওয়ে, তুই রুমে গিয়ে বসে থাক, আমি 2 মিনিটে নীল ভাইকে পায়েসটা দিয়ে আসছি। না চলে গেল। মুন্নি সেদিকে তাকে মুচকি এসে ফের পায়েসের দিকে মনোনিবেশ করলো। একটা কাচের বাটিতে পায়েস অতি যত্নে হরেক রকমের বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নীলের রুমের পূর্বের প্রশস্ত পথটা অতিক্রম করে সবেই রুমে ঢুকছিল মুন্নি। হঠাৎই ভেসে আসা এক তীব্র পারফিউমের ঘ্রাণে থমকালো তার পদচারণ। মুহূর্তেই সে বুঝে গেল এটা টম ফ্রুট স্যান্ডেল ব্লু পারফিউমের তীব্র সুঘ্রাণ। আর এই সুগন্ধি শুধু নীলের রুমের সামনে থেকেই পাওয়া যায়। খানিক মুচকে হাসলো মনে, নিয়ে গিয়ে অতঃপর নিজেকে সামলে এগিয়ে চলল রুমের দিকে। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হালকা ব্রাশ আপ করছিল। তার পরনে শুভ্র পাঞ্জাবির উপর দামি কোট। হয়তো কোথাও বের হবে সে, কিন্তু আজকে ছুটির দিনে কোথায় যাবে কি জানি। মনি যখন এই সকল চিন্তায় মুচকুল তখন নীল বলল, কিছু বলবি? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল মুন্নির। নীল আয়না স্পষ্ট দেখতে পাচ্ছে মুনির অবয়ব। তার হাতে থাকা পায়েসের বাটিটা দেখে নীল এক প্রকার না দেখার ভান করে বলল, কিছু বলা থাকলে দ্রুত বল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আসলে নীল ভাই, তোমাকে পায়েসটা দিতে এসেছিলাম, যদি একটু খেয়ে বলতে। নীল মুন্নির দিকে ঘুরে বলল, তোকে না বলেছি নাহা, রাফা, নীরা ওদের মতো ভাইয়া বলে রাখবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য মাথা ছাকালো। তা দেখে নীল বলল, গুড। আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। একটুও খাবা না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছি। কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখে পড়াশোনা বাদ দিয়ে এসব করেছিস। নাও লিভ। নীলের এমন কথা মুখশ্রী বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল মুন্নির। সারাদিন ধরে যে লোকটার জন্য এত কষ্ট করে রান্না বাড়া করেছে সে কিনা বলছে খাবে না। আচ্ছা নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই নাহা, রাফা, নীরা ওদের সাথে তো এমন করে না। একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো মুন্নির বুক চিরে। নীল হয়তো শুনতে পারলো সেই শব্দ, তবুও কোনো রকম পরিবর্তন আসলো তার মুখশ্রীতে। মুন্নি বেরিয়ে যেতে সে বেডসাইড টেবিলের ওপরে থাকা নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে
পারল একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতি মানসপটে ভেসে উঠল একটা সুশ্রী রমণীর ভীত মুখয়ব। এক প্রসারিত মুচকি হাসির রেখা দৃশ্যমান হলো তার ছোচের কোণে। দুলটাকে সযত্নে একটা বক্সে রেখেই সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার উপর নরম সূর্যরেখা। আজ ছুটির দিন হওয়ায় মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহ পড়াশোনার চাপে মাঝে এই একটা দিনই তাদের সময় হয় নিজেদের দেওয়ার জন্য। দুজনে হাত ভর্তি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্য। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিৎ কুচকালো মাহা, বলল, এই আপদ আবার কোত্থেকে উদয় হলো? দেখ গিয়ে কোনো বড়লোকের ছেলে হয়তো তোরে পছন্দ করছে, হেতি তার বউরে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠাইছে। দোস্ত, আমাদেরও একটু নিস, আমিও আর হাঁটতে পারতেছি না, আমার তো কেউ নেই। ফাও কথা বলিস না তো বল। মাকে খেপিয়ে যেন বিস্তর মজা পেল তিহু। হাসতে হাসতে কিছু বলার আগে গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে সে বলল, আসসালামু আলাইকুম ভাবি। তিহু চিনল না যুবকটিকে। কুচকে সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে তো ঠিক। তার মুখের কথাটি যেন কেড়ে নিল যুবকটি। আমাকে আপনি চিনবেনও না, আমি ইফাজ, নীল ভাইয়ের দলের লোক। মা আর তিহু একে অন্যের দিকে চাহাচাই করল। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজ চলে যেতেই মাহা তিহুর দিকে ফিরে বলল, কাহিনী কি রে? এমপির ছেলের লোক আবার তোকে এত সমীহ করছে কেন? তারা কি সব জানে নাকি? আর জানলে তো তোকে আস্ত রাখার কথা না। গাড়ি পেয়েছিস, উঠে পড়, এত প্রশ্ন কেন? দেখছিস না কি সুন্দর ভাবি ভাবি করছে। নিজের থেকে বয়সে বড় কারো মুখে ভাবি শুনতে ভালোই লাগে। উঠতো, আর প্রশ্ন বাড়াস না তো, এমনিতেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে আমার। তিহু এগিয়ে চলল গাড়ির দিকে। মাহা তখনও সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হচ্ছেটা কি? কাল একবার না শেষে কোথায় একটা জানি হারিয়ে গেল তিহু। তারপর থেকে নিজে সোনা দুলটা খুঁজে পাচ্ছেন না, আবার এখন নীলের লোক। আল্লাহ ভালো জানে এই মেয়ে কি ঘোটলা পাকাচ্ছে। এইসব কথা যদি তিহুর বাবা বা চাচারা জানতে পারে তাহলে যে কি হতে পারে সেটা কি তিহু বুঝতে পারছে না? তিহু এগিয়ে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পাশে ঘুরতে এসে দেখতে পেল পাশে মাহা নেই। পেছনে তাকে মাকে দেখে সে বলল, এই যে মিসেস নিউটন, গবেষণা পরে করবেন ম্যাম, এখন আপাতত এইদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্ন ঘূর্ণি চললেও তৎক্ষণাৎ সেগুলোকে ধামা চাপা দিল সে। এদিকে গিয়ে তিহুর সাথে গাড়িতে উঠে পড়ল। তারা দুজনেই গাড়িতে বসতে ইফাজ দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। অথচ তারা খেয়ালই করল না তাদের থেকে কিছুটা দূরে এই একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাছে নামিয়ে তাদেরকেই পরখ করতে ব্যস্ত ছিল। এখানে যে টাকা আছে, আশা করি তাতে আপনার আগামী 1 মাস খুব ভালোভাবে চলে যাবে চাচি। তবুও যদি আর কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আবারও সামনের শুক্রবারে আসব। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতে মাংস ভাত খেয়ে তবেই যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠ শুনে আঁকিজোড়া সজল হয়ে উঠল বৃদ্ধার। নিজে 2 সন্তানের জননী হয়েও ঠিকমতো খেতে পান না, থাকার জায়গাটা পর্যন্ত নেই। ছেলে নয় যেন কুলাঙ্গার জন্মাচ্ছেন তিনি। অথচ নিজের কেউ না হয়েও মাত্র কয়েক মুহূর্তের পরিচয়ে এই ছেলেটি কি অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। বৃদ্ধার চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নীল বলল, চাচি, বলেছি না আর কোনো কান্নাকাটি না। আপনাকে আমার ছেলেটা একটা বাসায় নিয়ে যাবে, ওখানে আপনি থাকবেন, আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধা অতি আদরে আলিঙ্গন করলো নীলের সাথে। তার কপালে স্নেহের পরশ বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমার ভালো হোক বাবা, আল্লাহ তোমাকে সুখী করুক, জীবনে খুব বড় হও তুমি। নীল মুচকি এসে বৃদ্ধার যত্ন গ্রহণ শেষে আদনান, আমিন, জয় আর জাহিনকে ইশারা করতেই তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। তারা চলে যেতেই নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল, যেন সে রোহিত আর রোহানের দিকে চেয়েই বলল, ওই কোলাঙ্গার 2টাকে বাংলা জমিন আমি দেখতে চাই না, যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা হয় না। আমি ওয়াহাজ খান নীল যতদিন বেঁচে আছে বাংলার জমিনে তাদের কোনো জায়গা হবে না। আগামী 2 ঘন্টার মধ্যে ওদের রক্তে গোসল করতে চাই আমি। গট ইট?
রোহিত আর রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। গুড। এখন থেকে কাজে লেগে পড়ো। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টায় 1 সেকেন্ডের হেরফের যেন না হয়। আচ্ছা ভাই। কথাটা পেরেই সেখান থেকে বেরিয়ে যায় রোহিত আর রোহান। রাত 10:15 অন্ধকারাচ্ছন্ন এক বৃহৎ রকমের কাউচে শরীর এলিয়ে দিয়ে বসে আছে পাকিস্তানি পাঠানদের মতো আকৃতির এক সুঠাম দেহী পুরুষ। বৃহৎ রুমটাতে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোক রশ্মি ছড়াচ্ছে রুম জুড়ে। কুটিল আধারে মাঝে বন্দি পুরুষের মুখমণ্ডল স্পষ্ট নয়। হঠাৎই রুমের দরজা করা না লোককেও পুরুষটি থমথমে কণ্ঠে বলল, কাম ইন। 25 বছর বয়সে এক যুবক অতি দ্রুত পায়ে রুমে প্রবেশ করল। পুরুষটি তার দিকে না ফিরেই বলল, যা বলেছিলাম জানতে পেরেছিস সে ব্যাপারে কিছু? জি ভাই, ওটা নিরালি লোক ছিল, ইফাজ, ওর 5-8টা কুকুরটা, আর যে মেয়ে 2টাকে ও গাড়িতে তুলছিল তার, আর ভিতরটায় ফর্সা করে মেয়েটি নীলারি বাগদত্তা। এমনটাই জানতে চেয়েছি। এমন একটা খবরে চোখ মুখে পুলক দীপ্তি ফুটে উঠল সে হিংস্র মানবটির। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আর ইউ শিওর ওটা নীলেরই ফিয়ান্সে? জি ভাই। একটা শয়তানি হাসির রেখা ফুটে উঠল পুরুষের মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপ পূর্বক ঠোঁটের কোণে কুচিল হাসি বিদ্যমান রেখে সে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীল খান, আই ওয়েলকাম টু ডেসাইও। এতদিন অনেক লাহাঙ্গা সহ্য করেছি, এবার আরও নয়। আই উইল ফিনিশ ইউ। কানাডায় আধারাচ্ছন্ন এক গভীর নিশতি ঘড়ির কাঁটায় রাত 12:35। নাইট ক্লাব আর বার ব্যতীত ঘুমন্ত সমগ্র টরন্টোর শহরের ঠিক বক্ষস্থলে দাঁড়ানো নিজের সুবিশাল বিশাল বহুল অট্টালিকার মাঝে বসে আছে এক সুঠাম দেহী পুরুষ। কিছুটা ইউরোপিয়ানদের মতো দেখতে। পুরুষের মুখে হালকা চাপ দাঁড়ে, চোখ দুটো অত্যন্ত তীক্ষ্ণ, তবে মুখে কিসের যেন এক মলিনতা। নাম মাহাদুল হক রওফেন, কানাডিয়ান নামকরা কোম্পানি গ্রুপ অফ MHR এর সিও। একেবারে অত্যাধুনিক ধাঁচের বিলাসবহুল তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমে সজ্জিত নানান দামি আসবাবপত্রে। তবে বর্তমানে সে যে রুমটাতে বসে আছে তার বিশেষত্ব হচ্ছে সেখানে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। সেটা শুধুই সজ্জিত এক শ্যামকন্যার ছবিতে। সমগ্র রুমটার প্রত্যেকটা দেয়াল জুড়ে শুধুমাত্র একটা মেয়েরই ছবি। রাউফিন তীক্ষ্ণ তবে অত্যন্ত মায়ার দৃষ্টি মেলে চেয়ে আছে হাস্যজল এক শ্যামকন্যাটির দিকে। শ্যামাঙ্গিনীটির হাসিতে যেন মিশে আছে এক সংজ্ঞাহীন সৌন্দর্য। রাউফিন এক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। তার মুখে মলিন হাসি, হৃদয়ে এক নাম না জানা ব্যাকুলতা। সারাদিন যান্ত্রিকতার মাঝে ডুবে থাকলেও রাতে তার হৃদয় আনচান করে ওঠে এক শ্যামকন্যার জন্য। এই সেই শ্যামকন্যা যে কিছু বছর আগে পূর্বেই তার হৃদয়ে তুলেছিল প্রেম নামক এক গতিহারা ঘূর্ণিঝড়, যার বেগে এখনও প্রতি মুহূর্তে গভীর সমুদ্রের পালতোলা ডিঙি নৌকার ন্যায় বেগ হারায় রাউফেন। শ্যাম কন্যাটির ফ্রেমে বাঁধানো একখানা ছবিতে হাতে নিয়ে অতি যত্নে তাতে হাত বুলালো রাউফেন। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসো তার বুক চিরে। খুব ইচ্ছে করছে তার শ্যামাঙ্গিনীকে সামনাসামনি দেখতে, একবার তার ওই নরম কোমল ত্বকে আদরে স্পর্শ করতে, কিন্তু সেটা কি আর কোনোদিন সম্ভব? সে যে হারিয়ে ফেলেছে তার মায়াবিনীকে। হৃদয় যাতনাগুলো যেন মুখে ভেসে উঠল তার। গভীর পুরুষ কণ্ঠটা গুনগুনিয়ে কি উঠল, ভালো আর লাগে না কেন এত মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় তোমায় ছাড়া বাঁচব না। রাউফিন ছবিটা নিজের বুকের সাথে সব এগিয়ে চেপে ধরল, ফিসফিসিয়ে বলে উঠল, আমি ফিরবো মায়াবিনী, শুধুমাত্র তোমার জন্য হলেও ফিরবো। ফিরবো তোমাকে নিজের করে পেতে, আমার একান্তই ব্যক্তিগত করে নিতে। রুমের বাতাস যেন হঠাৎই থমকে গেল। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঞ্চালন সাক্ষী হলো রাউফিনের এমন দৃঢ় প্রেম প্রতিজ্ঞার। বাংলাদেশ
ঘড়ির কাঁটায় বেলা 2:35। মাথার উপর সূর্যি মামা যেমন উত্তপ্ত রৌদ্র কিরণ ছড়াচ্ছে আপন খেয়ালে। ভার্সিটি থেকে সামান্য দূরে একটা নির্জন ফুটপাত দিয়ে হাঁটছিল তিহু। আজকে মাহা অনুপস্থিত। গতকাল রাতে বাড়ি থেকে জরুরি তলব আসায় সকাল সকাল গ্রামে ফিরেছে সে, তাই তিহু আজ একা। রিশাদটাও কি একটা কারণে ভার্সিটি আসেনি আজ, কারণটা জানা নয় তার। চলতি পথে হঠাৎই সে ভাবলো বাসায় গিয়ে একেবারে মেসেজ করবে তাকে। লোকে ডুবে আপন খেয়ালে হাঁটছিল তিহু। হঠাৎই সে অনুভব করে তার পেছন পেছন কেউ আসছে। ঘুরে পেছনে তাকায় সে। কই, কেউ তো নেই। রাস্তাটা প্রায় জনমানবহীন। যারা আছে তারা আপন গতিতে বিভিন্ন গন্তব্যে যেতে ব্যস্ত। ফের হাঁটতে শুরু করেছিল তিহু। এবার সত্যি সত্যি খুব কাছাকাছি কারো অস্তিত্ব অনুভব করে ঘুরে তাকালো তিহু। দেখতে পায় একটা ছেলে অনেকটা কাছাকাছি চলে এসেছে। তার হৃদয় সামান্য কুঁচকে গেল। সে বলল, কি হলো, আমার পিছনে কি? ছেলেটা একটা ঢোক গিল ভয়ার্ত কঞ্চে। আমতা করে কিছু বলতে যেতে তিহু এক ধমকে বলল, এই আপনি কি নতুন বউ? আর আমরা কি বাসর ঘরে বসে আছি নাকি? এত লজ্জা কেন পাচ্ছেন? হ্যাঁ, প্রেম করবেন আমার সাথে? তিহুর এমন ধমকে কিছুটা বোকা বনে যায় ছেলেটি। হাতে থাকা লেডিস পার্সটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, সরি আপু, কিন্তু আপনার পার্সেলটা পড়ে গিয়েছিল। তিহু ভ্রুকুটি পূর্ণ দৃষ্টিতে তাকায় তার হাতের দিকে। তীব্র বিরক্তি নিয়ে বলে উঠে, এটা আমার নয়। ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার। তিহু ছেলেটিকে তার বোকামির জন্য ফের গালাগাল দিতে গিয়েও থমকায়। তারপর যেই না সে পেছন ঘুরে অমনি কেউ একজন একটা রুমাল চেপে ধরে তার মুখে। তিহু মুখ দিয়ে সাহায্য সূচক শব্দ করতে গিয়েও করতে পারল না। চারিপাশে ধোঁয়ায় ঢেকে যায় তার। অদৃশ্য মানতা ঘিরে ধরে চারিধার। নীলের রূপে রকিং কিং সাইজ বিছানায় নীলের একটা ফ্রেমে বাঁধানো ছবি হাতে শুয়ে আছে মনে। ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক। সযত্নে ছবিটাতে হাত বোলাতে বোলাতে এক অচিন কল্পলোকে ডুবেছে সে। হঠাৎই খুব ধীর পায়ে রুমে প্রবেশ করে নাহা। মুন্নিকভাবে শুয়ে থাকতে দেখে খানিক কুচকি হাসলো সে। অতঃপর চুপি সারে তার অতি সন্নিকটে এসে কিছুটা জোরে চিৎকারের ভঙ্গিমায় বলে উঠল, হ্যাপি বার্থডে মুন্নিপু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাহার এমন কাণ্ডে কিছুটা হকচকে উঠল মুন্নি। নাহার দিকে ফিরে সে বলল, আমার কি মারার প্ল্যান করেছিলি নাকি? যাই হোক, থ্যাঙ্কস। নাহা বিছানায় তার পাশে বসতে বসতে বলল, একদমই না, এখনো তোমার বিয়ে খাওয়া বাকি আছে না। বাই দ্য ওয়ে, প্ল্যান কি তোমার? ঘুরতে যাবা না? না, আজকে আমার অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আনমনি কিছু ভাবলো। অতঃপর লাজুক হেসে বলল, নীল ভাই তো কারো জন্মদিনের দিন তাকে কিছু বলে না, তাই না? না, কিন্তু এখানে আবার নীল ভাইয়ের কথা আসলো কোত্থেকে? তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকে, গেস হোয়াট, আজকে আমি কি করতে পারি? হঠাৎই কিছু মনে পড়ায় চোখ মুখ চিকচিক করে উঠলো নাহার। উৎসুক কণ্ঠে সে বলল, তুমি ভাইয়াকে প্রপোজ করবা? আমি শুধু তাকে নিজের মনের কথাটা জানাবো। ও মুন্নিপু, আই এম সো এক্সাইটেড। মনি পাশে রাখার নীলের গুরুগম্ভীর ছবিটার দিকে চেয়ে বললাম, আমিও। কেটেছে হয়তো ঘণ্টাখানিক। তিহুকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এক আধার ঘেরা কক্ষের মাঝে। দিনের বেলাতেও ঘোর আমাবস্যার ন্যায় আধারে সেথায় এমনকি বেঁধে রাখা তার সুদীর্ঘ আখি পল্লব বিশিষ্ট চোখ দুইটা। তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাজের বিভিন্ন শব্দ করছে। হঠাৎই শব্দের ঝংকার তুলে লোহার ফটক খোলার আওয়াজ হলো। তিহুর বেঁধে রাখা মুখ দিয়ে সাজের শব্দ যেন বাড়তে থাকলো। তিহুর অনুভূতি শক্তি বরাবরই খুব তুখর। মুহূর্তে কয়েকটার মাঝে তার অনুভূত হলো তার ঠিক সম্মুখে অত্যন্ত কাছাকাছি কেউ একজন। হঠাৎই তিহুর চোখ খুলে দিল ব্যক্তিটি। অতিবাহিত হলো কয়েক ন্যানো সেকেন্ড। হয়তো চারিধারে ধোঁয়াশা কাটতে তিহুর সামনে বিশাল আকৃতির পুরুষটাকে দেখে কিছু বলার জন্য ছটফটালো। পুরুষটি বাঁকা হেসে বলল, আরে হে তো নেহাত ওই বেবি গার্লস, আমাদের প্রিয় নেতা সাহেব কিনা এখন এসব বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। আচ্ছা, যাই হোক, মেয়েটা ঝাক্কাস। আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হার। কি বলিস তোরা? তিহু নিজের কর্মকাণ্ড বহাল রেখেছে। পুরুষটি ফের বলল, কেন নয় ভাই? পাশের ছেলেগুলো শয়তানি হেসে পড়ল।
পুষ্টির এমন নোংরা ইঙ্গিত চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে তিহুর। পা বাঁধা থাকলো, সেটা দিয়ে নিজের সর্বশক্তিতে মাটিতে আঘাত করলো সে। পুরুষটি সেদিকে চেয়ে বললাম, ও মেয়ের তেজ আছে মাইরি। ওই ওর মুখ খোল। ওই তেজি কন্যার কণ্ঠস্বর শুনে একবার নিজেকে ধন্য করি। পাশ থেকে একটা ছেলে তিহুর মুখ খুলতে যেতে পুরুষটি তাকে থামিয়ে বললাম, হে স্টপ। যে না বললাম অমনি জীব লক লক করে উঠলো, তাই না? সরে যা, আর কিছুক্ষণের মাঝেই ও আমার বউ হবে আর তোদের ভাবি, তাই সাবধান। পুরুষটির এমন থমকালো ছেলেগুলো। অবাক কণ্ঠে তারা বলল, কিন্তু ভাই আপনি যে বলেছিলেন। তাদের মুখের কথা ছিনিয়ে নিয়ে পুরুষটি বলল, যা বলেছিলাম সব ভুলে যা। এমন জিনিস একবার খেয়ে তৃপ্তি আসে না, বারংবার পেতে মন চাই। এমন বাজে বাজে ইঙ্গিতে গা গুলিয়ে উঠছে তিহর। পুরুষটি আর দেরি না করে তার মুখের বাঁধনটি খুলে দিতেই যেন অগ্নি ঝরে পড়লো রুমের মাঝে। নিজের সর্বোচ্চ তেজ নিয়ে তিহু বলে উঠল, শালা জলপাটা খুব শখ জেগেছে না? এমন ডোজ দিব না, জীবন চলে যাবে, বিয়ে হবে না। তিহুর এমন সম্বোধনে আর উক্তিতে রীতিমতো বিষম খেতে লেগে গেল উপস্থিত সকলের মাঝে। পুরুষটি রেগে গিয়ে তিহুর চুলের মুঠি ধরে টান দিয়ে বলল, মুখ সামলে কথা বল শালি, কাকে কি বলছিস খেয়াল আছে? চুলে জোরে টান লাগার দরুন ব্যথার সামনে কুকি উঠল তিহু। তবে সেটা লোকচক্ষুর আড়াল করে সে বলল, জলপাঠা বলাটা কম হয়ে গেছে বল জারজ। তোকে তো অন্য কিছু বলা উচিত ছিল, কাপুরুষ কোথাকার। এই কেউ লেবুর পানি আন। শালির মনে হয় ক্লোরোফর্মের গন্ধে নেশা লেগে গিয়েছে, মাথার কাজ করছে না, ভুলে গেছে কাকে কি বলতে হয়। আমার জন্য লেবুর পানি না এনে তোর জন্য এনার্জি ড্রিঙ্কস আনতে বল। গ্লুকোজ হলে ভালো হয়। মনে হয় তোর শরীরে পুষ্টির অভাব আছে, না হলে কেউ একটা মেয়েকে এমন কাপুরুষের মতো অজ্ঞান করে তুলে আনে? বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি কেউ কোনোদিন আমায় কিডন্যাপ করবে। আর যদিও করে তাহলে আমার একটা আশা ছিল কিডন্যাপ করবে মুভির স্টাইলে। প্রথমে আমার সামনে একটা ব্ল্যাক মাইক্রো এসে থামবে, আমার হাত ধরে টানবে, আমি না না করব, তারা তুলে নিয়ে চলে আসবে। তা না, পুরো আশায় পানি ঢেলে দিলি তুই। ছ্যা, জীবনটাই বৃথা। তিহুর কথায় তার চুলের মুঠি ছেড়ে দিয়ে বাঁকা হাসলো পুরুষটি। মায়েরই বলছি তোকেই আমার লাগবে। এমন তেজ, এমন কথার বাহার মেরা দিল মে আগ জাল দিয়া, তুলে ফায়ার কুইন, আই ওয়ান্ট ইউ। পুরুষটি তার দলীয় লোকগুলোকে ডেকে বলল, যেখান থেকে পারিস কাজী ধরে নিয়ে আয়, এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। আমি তবুও এই মেয়েকেই আমার লাগবে। ছেলেগুলো একে অপরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। এইটা কি আসলেও তাদের ভাই? সে কোনোদিন বিয়ে করতে পারে যার কাছে মেয়ে মানে ভোগ, ভিন্ন অন্য কিছু নয়? সেই পুরুষ বলছে বিয়ে করবে। বিশ্বাস হলো না ছেলেগুলোর। অপরদিকে তাদেরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে তারা দিয়ে পুরুষটি বলল, কি বললাম কথা কানে যাচ্ছে না? এক্ষুনি মানে এক্ষুনি। ছেলেগুলো আচ্ছা ভাই বলে বাইরের দিকে পা বাড়ল। পুরুষটি অদ্ভুত দৃষ্টি মেলে চেয়ে এলো তিহুর পানে। কে জানে তাতে কি আছে, হিংস্রতা নাকি মুগ্ধতা? অতিবাহিত হয়েছে কয়েক মুহূর্ত। ঘড়ির কাঁটায় সেটা মিনিট 30 হবে হয়তো। এরই মাঝে নিস্তব্ধ আধারে আচ্ছন্ন জঙ্গলাবৃত সেই কুটির পরিণত হয়েছে এক অপরাজিত সৈনিকের রক্তে রাঙা রণক্ষেত্রে। কাজী সাহেব এখনো ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছেন। কম্পন উঠছে আর তার সমস্ত শরীর জুড়ে। সমানে পড়ে থাকা রক্তরঞ্জিত পুরুষগুলোর দিকে তাকে কুটিল হাসল নীল। অতঃপর তাকালো সামনের কই মাছে প্রাণধারী পুরুষটির দিকে, যার কাছ থেকে এখনো ক্ষণে ক্ষণে ভেসে আসছে হালকা শ্বাস প্রশ্বাসের মৃদু গঞ্জন। নীল সেই দিক থেকে অতি ক্ষীণ দৃষ্টিতে চোখ ফেরালো। অতঃপর তাকালো সামনে কম্পনত রমণীটির পানে। রক্তে যে তার ফোবিয়া আছে সেটা বুঝতে বাকি নেই নীলের। নীল রমণীটির দিক থেকে চোখ সরিয়ে কাজী সাহেবের পানে চেয়ে বললাম, আপনি বসে আছেন কেন? আপনার কাজ ছাড়ুন, হাতে আমার বেশি সময় নেই। যা যা ফর্মালিটিস আছে দ্রুত সম্পন্ন করুন। কিন্তু বাবা, মেয়ে তো নামও বলছে না, আমি কি করতে পারি? নীল রমণীটির পানে চেয়ে বলল, লিখুন, পাত্র ওয়াহাজ খান নীল, পিতা ওয়ালিদ খান, মাতা মির্জা সূচনা।
আর পাত্রী নুরাইন হক তিহু। তিহুর হৃদয়টা যেন ধুপ করে উঠলো। তার বিয়ে হচ্ছে, আসলেও তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে? এ লোকটার সাথে, যার নাম, যার পরিচয় পত্রের সামান্য অংশ ছাড়া বাকি সবটা অজ্ঞাত তার কাছে। লোকটার বাসা কোথায় সে অবধি জ্ঞান সীমানার বাইরে তার। তিহু তীব্র বেগে মাথা ঝাঁকিয়ে বলল, আমি বিয়ে করব না। নীল যেন তার কথা শুনেও না শোনার ভান করলো। কাজী সাহেব ফের বলে উঠলেন, কিন্তু বাবা, মেয়ের বাবা মা অর্থাৎ অভিভাবকদের নাম তো লাগবে। কি বললাম শুনতে পাননি? আমার হাতে এত সময় নেই। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পর ও ওয়াহাজ খান নীলের সহধর্মিণী হবে, তাই আপাত দৃষ্টিতে অন্য কোনো অভিভাবকের দরকার হবে না। কিন্তু তাও। নীল কিছু বলার আগে তিহু নিজের সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে বলল, মামা বাড়ির মোয়া পেয়েছেন? মস্করা হচ্ছে? বিয়েটা কি পুতুল খেলা যে আসো বন্ধু বসে আছি বিয়ে করে যাও? বিয়ে আমি করব না মানে করবই না, যা ইচ্ছে করে নিন আপনি। বিয়ে তো হবেই, হয়তো এখান থেকে নবদম্পতি বের হবে, নয়তো সে কথা নয় থাক। প্রথমত তোমাকে বিয়ে করার ইচ্ছে আমার নিজেরও নেই, কিন্তু তুমিই পুরো ভার্সিটির সামনে বলে বেরিয়েছ ইউ আর মাই ফিয়ান্সে। এই পরিচয়ের কারণে তুমি কিডন্যাপ হয়েছ। তবে তোমার সাথে যদি মিসেস নীল খান নামক সারনেমটা লাগানো থাকতো না, আই সোয়ার কেউ তোমার দিকে চোখ তুলে দেখতেও পারতো না। তাই বেশি কথা না বলে যা বলছে তাই করো। লাগবে না আমার আপনার কোনো স্পেশাল সারনেম। আমি অ্যাজ নুরাইন হক ঝাক্কাস আছি, সো আই ডোন্ট নিড ইউর সারনেম। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। আর নীল খান যে কথা একবার মুখ থেকে বের করে সেটাকে সত্যি করে ছাড়ে। তাই আমার জেদের কারণে হলেও আমি শুধু তোমাকেই বউ বানাবো। আরে আজব লোক তো। কেন রে ভাই, আপনার জন্য কি দুনিয়ায় মেয়ের আকাল পড়েছে? নীল আর কোনো কথা না বলে বাঁকা হাসলো। অতঃপর নিজের হাতে থাকা পিস্তলটা দিয়ে পাশে পড়ে থাকা রক্তাক্ত পুরুষটার দেখে ফের আরেকবার গুলি ছুঁল। সঙ্গে সঙ্গে ফের আরেকবার ছিটকে বের হলো রক্ত। ভীত তিহু ভয়ে চোখ মুখ খেচে এক নিঃশ্বাসে বলা, কবুল। আরেকবার বাঁকা হাসলো নীল। কাজী সাহেবের দিকে ফিরে বলল, আমার তরফ থেকেও 3 কবুল। সম্পূর্ণ হলো বিবাহ অনুষ্ঠান। এমন অদ্ভুত বিয়ের সাক্ষী হয়ে মুখ চেপে হাসলো জয়, আদনান, আসিফ আর ইভাস। পাশে এক কোণে দাঁড়িয়ে আছে আইয়াজ। সে তো নীলকে তিহুর খোঁজ দিয়েছিল, তবে এটা তার কল্পনাতে ছিল না যে নীল এখানেই এই বদ্ধ কুঠুরিতে বিয়ে সারবে। আহাত আইয়াজের কাঁধে হাত রেখে বললাম, কি ব্যাপার ভাইয়া, তুমি এমন গো বেচারার মতো দাঁড়িয়ে আসো কেন? বাই দ্য ওয়ে, তুমি তো ভাবির খোঁজ দিয়েছিলে না নীল ভাইকে? তুমি কোথা থেকে জানতে পারলে যে জাফরের লোকজনই ভাবিকে কিডন্যাপ করেছে? সামান্য মাথা ঝাঁকালো আইয়াজ। আহাত জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলল। আইয়াজ একবার তাকালো আহাদের দিকে, ছোট্ট একটা শ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আজ ভাইয়ের একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং ছিল, সেজন্য কিছু ফাইলের প্রয়োজন ছিল, যেগুলো ভাই গত রাতে আমার তত্ত্বাবধানে রেখেছিল। তবে দুর্ঘটনাক্রমে আমি সেগুলো আনতে ভুলে যাই মাঝ রাস্তা থেকে, তাই আমাকে ব্যাক করতে হয়েছিল। আবার ওদিকে মিটিংয়ের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি শর্টকাট দিয়ে অতি দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার দৃষ্টিগত হয় ভাবিকে। যদিও আমি প্রথমে খেয়াল করিনি, তবে আমার চোখ আটকে যায় জাফরের গাড়ি দেখে। তাকে আমি বেশ ভালো করে চিনতাম। সে নীল ভাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী, জেকে গ্রুপস অফ কোম্পানির ওনার জাফর করিম। বেশ কিছু বার দেখা হয়েছে তার সাথে আমার, ঘনিষ্ঠতা নেই, তবে তাকে দেখেই চিনতে পেরেছিলাম আমি। ভাইয়ের সাথে তার শত্রুতার ব্যাপারটাও আমার বেশ ভালোই জানা। তৎক্ষণাৎ গাড়ি ব্রেক কষলাম আমি, আর ঘটল সে অদ্ভুত ঘটনাটি। ভাবির মুখে রুমাল রেখে একদল ছেলেটাকে গাড়িতে তুলছিল। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না। আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন লাগালাম, আর তারপরে ঘটনা তো তোমার জানাই। আহাত আইয়াজের মুখে এত বর্ণনা শুনে তার পিঠে চাপড় দিয়ে বললাম, যাই হোক, আজ থেকে আমাদের ভাই কিন্তু মিঙ্গেল, আর সেটা তোমারই বদলতে। আজ রাতে পার্টি হবে মামু, বহুত দিন বাদ সচ্ছিল। কুটির থেকে বের হওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই শরীরটা কেন জানে খারাপ হতে শুরু করলো তিহুর। মনে হচ্ছে
ঝড় আসবে। মাথাটাও ঘুরছে ভীষণ কল্পনাতীতভাবে। কুয়াশা ঢেকে যাচ্ছে চারিপাশ। তিহু বুঝলো আর বেশিক্ষণ সজ্ঞানে থাকা হবে না তার। কিন্তু এখন জ্ঞান হারালে যে মান সম্মান সবটা চলে যাবে। তবে নিজেকে আর সামলাতে পারছে না তিহু। চারিদিকে এমন রক্তের বিচ্ছিরি গন্ধ আর রক্তিম পরিবেশে গা গুলিয়ে উঠছে তার। সামান্য রক্তেই যার ফোবিয়া আছে সেখানে এতক্ষণ ধরে এমন রক্তের রাঙা পরিবেশের মাঝে থাকা সত্ত্বেও যে সে এখনো সজ্ঞানে আছে, এটাই তো শুকরিয়া। ব্যাস, আর এক মুহূর্ত চেতনা হারিয়ে তিহু হেলে পড়ল নীলের প্রশস্ত বক্ষদেশে। অন্যদিকে তিহুর এমন চেতনাহীন অবস্থায় দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল নীল। তার সুশ্রী মুখশ্রীতে হালকা চাপড় দিয়ে বলল, নুরাইন, এই নুরাইন, শুনতে পাচ্ছ আমার কথা? নূর। অপর পাশ থেকে কোনো আওয়াজ না আসা নীল তার মুখ থেকে হাত সরিয়ে বলল, Damn it, she has lost consciousness. নীল কোলে তুলে নিল তিহুকে। অতঃপর পা বাড়ালো কুটিরের বাইরে নিজের গাড়ির দিকে। সন্ধ্যার পর থেকে মাহা একের পর এক কল দিয়েই চলেছে তিহুর প্রত্যেকটা নাম্বারে। লোকাল নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এখনও কোথাও এমন বাদ নেই যেখানে সে ট্রাই করেনি। কিন্তু কোনো রকম সাড়া নেই অপর পাশ থেকে। সব কিছুই সুইচ অফ বলছে। চোখে মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট মাহার। এই মেয়েটা কি তাকে একদণ্ড শান্তি দেবে না? আবারও নিশ্চয়ই ফোনে চার্জ দিতে ভুলে গেছে। ফোন অফ হয়ে পড়ে আছে আর তার খেয়ালও নেই। মানে এই মেয়েটাকে নিয়েই হয়েছে যত জ্বালা মাহার। শেষমেশ না পেরে রিশাদের ফোনে কল লাগালো সে। দুইবার রিং হওয়ার পর থেকে ওপাশ থেকে ফিরে আসলো এক গম্ভীর পুরুষ কণ্ঠ। হ্যালো। হ্যালো মাই ফুড, তিহু কই রে? কোন চুলোয় গিয়ে মরেছে? কবর কি দিয়েছিস নাকি আমার আশা লাগবে? সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানায় সেটা এলিয়ে দিয়েছিল রিশাদ। মার এমন কথায় এক ঝটকায় শোয়া থেকে উঠে বসল। কি হয়েছে বান্ধবী, এত খেপলে কে? খেপবো না তো কি মধু ছড়াবো? আর সেই শাকচুনিটা কই রে? কোন মামদরের সাথে ভাগছে? মানে? কারণ দুনিয়ার কারোর সঙ্গেও তো ভাগতে পারবে না, সেই ক্ষমতা আল্লাহ ওরে দেয় নাই। তাহলে কোনো ভূতের সঙ্গে নিশ্চয় ভেগেছে। দেখ কোন শেওড়া গাছে ঝুলছে। আল্লাহর ওয়াস্তে ভাই ওর কাছে একটু যা, গিয়ে বল আমার ফোনটা একটু তুলতে। টেনশন আমার অবস্থা খারাপ। কেন তিহু তোর ফোনও ধরছে না? না আমার ফোনও মানে? তোর কথা হয়নি ওর সাথে? আমি তো ভাবলাম ও মেবি তোর সাথে গিয়েছে। না মানে আমি আজকে ভার্সিটিতে যেতে পারিনি, সবুজের বার্থডে ছিল তো, তাই ফিরে ভাবলাম ওর কাছ থেকে নোট নিব। কিন্তু ও তো এমনিতেই কখনো মেসেজ সিন করে না, তাই শুধুমাত্র ওর জন্য আজকে ফ্ল্যাক্সি লোড দিয়েছিলাম। শালি ফোনটাও অফ করে রাখছে। 30টা টাকারই চলাঞ্চলে। এই 30 টাকা যদি আমি ওর কাছে না নিছি না, আমার নামও রিশাদ আহমেদ না। বল এখন তো 30 টাকা মেন হয়েছে। আবালের আবাল, যা গিয়ে দেখ ও কোনো মামদরের সাথে পালাইছে। এক্ষুনি যা। আর হ্যাঁ, আজকে ওর নিমার সাথে থাকার কথা, তাই নিমাতে ফ্ল্যাটে যা। আর এক্ষুনি ওর কান ধরে নিচে এনে ছটপট কল লাগাবি আমার কাছে। জলদি যা। প্রথমত আজকে সারাদিন পার্টি করেছে, সো আই এম ভেরি টায়ার্ড নাও। দ্বিতীয়ত আমার বউ নেই যে সেবা করবে। তার উপর তুই আবার আমাকে কতবার কথায় কথায় আবাল বলেছিস। আমি একদমই যেতে পারবো না রে। জুতার বাড়িটা কি মোবাইলের এপাশ থেকে দেব নাকি এসে দেব? মানে এখন তুই টায়ার্ডনেস দেখাচ্ছিস? কানা যা, এক্ষুনি যা, নইলে। রিশাদ তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর শালি, বহুত কথা বলছিস। আমি যাচ্ছি, আর তুই খালি আমার সামনে আয়। থাপড়াইয়া তোর মাথা একদম আলু গজিয়ে দেব। জলদি যা। কথাটা বলেই সে ফোন কেটে দিল মাহা। রিশাদ ইতিমধ্যে বেরিয়ে পড়েছে নিমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সত্যি বলতে দুশ্চিন্তা তারও কিছু কম হচ্ছে না, কারণ তাদের 3 মানিকের মধ্যে তিহু একমাত্র ইম্যাচিওর। তাকে তাই নিয়ে চিন্তার পরিমাণ যে কি দুজনের কারোরই কম নয়। সন্ধ্যার কিছুটা পর নিকোষ কালো আধারে ঘনীভূত চারিপাশ, শুধু কৃত্রিম আলোকসজ্জা ছাড়া আজ অন্তরিক্ষে দেখা নেই চাঁদ মামারও। খানমহলের প্রধান গেটের লৌহ কপাট খোলার শব্দ হলো। ধীরে ধীরে চারিপাশ বাগানাবৃত সাদা কংক্রিটের রাস্তা পেরিয়ে মহলের সামনে এসে থামলো নীলের গাড়িটি। সেখান থেকে নেমে আসলেন নেতা সাহেব, আর আদুরে ভঙ্গিমায় তার বক্ষদেশে লেপ্টে থাকা এক রমণী। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার, সর্বদা কম্পনমান। গোলাপি অধৈর্যরা জ্বরের তোপে শ্বেত বর্ণ ধারণ করেছে। নাকের ডগা রক্তিম
বর্ণাবৃত তবুও চেতনাহীন সেই রমণীটির ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারিণী। নীল এক ঝলক তাকালো উত্তপ্ত দেহের অধিকারিণী রমণীটির পানে, অতঃপর পা বাড়ালো অন্দরমহলের উদ্দেশ্যে। এদিকে খান মহলে আজ আনন্দের জোয়ার। দীর্ঘ 5 বছর পর রোশনারা খানের একমাত্র ছেলে মাহমুদুল হক রফিন আজ ফোন করে জানিয়েছে সে বাংলাদেশে ফিরতে চায়। হয়তো 2 দিনের মাঝে ফিরবে সে, এমন খবরে আনন্দ অশ্রু গড়াচ্ছে বাড়ির সকলের নয়নে। তার উপর আজ আবার রুবিনা আর খানের মেয়ে সঞ্জিদা আফরা মুন্নির 20তম জন্মদিন। সেই উদ্দেশ্যেই লেগেছে উৎসবের আমেজ। হঠাৎই কলিং বেলের শব্দে বিশাল কাঠের দরজাটি খুলল একজন মেয়ে। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নীল আর তার বক্ষদেশে থাকা রমণীটির। নীলের বক্ষদেশে অচেনা এক যুবতীকে দেখে হতবিহ্বল বশত রুবিন আর হাতের পায়েসের বাটিটা শ্বেত পাথরের মেঝেতে পড়ে শব্দে ঝংকার তুললাম। কি হলো রুমি? প্রশ্ন করতে এগিয়ে আসলেন রোশনারা। রুমিনারার দৃষ্টি অনুসরণ করে দরজায় তাকাতেই হতভম্ব তিনি। চুপ থাকতেন কয়েক মুহূর্ত। নীল ড্রয়িং রুমে প্রবেশ করতে তাকে থামিয়ে রোশনারা বললাম, এই মেয়েটা কে নীল? কোত্থেকে ধরে এনেছো তাকে? ও নুরাইন হক। সবচেয়ে বড় কথা, নাও শি ইজ মাই ওয়াইফ, সো ডোন্ট অ্যাড্রেস হার অ্যাজ এই মেয়ে। নীলের এমন কথায় যেন ড্রয়িং রুমে বোমা বিস্ফোরণ হলো। বিস্ফোরিত নয়নে সবাই তাকিয়ে আছে তার দিকে। মির্জা সায়মা রান্নাঘরে ছিলেন। নীলের কণ্ঠে বেরিয়ে আসতে এমন দৃশ্যে হতবাক তিনি। রোশনারা গাম্ভীর্য বজায় রেখে কিছুটা রাগী কণ্ঠে বলেন, তোমার বউ মানে? এটা কোন ধরনের কথাবার্তা নীল? তুমি জানো না এই বাড়িতে বড়দের অনুমতি ছাড়া বিয়ে নিষিদ্ধ? নীল জবাব দিল। মির্জা সায়মা এগিয়ে এসে নীলের বক্ষদেশে থাকা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, এসব কথা না হয় পরে হবে আপা। নীল বাবা, আমার তো মনে হচ্ছে ও অসুস্থ। এক্ষুনি ওকে নিয়ে রুমে যা তুই। বাদ বাকি কথা না হয় পরে হবে। বলে মেয়েটির কপালে একবার হাত ছোঁয়ালো সে। জ্বরের তীব্রতায় পুড়ে যাচ্ছে তার কপালখানা। সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে মির্জা সায়মা কিছু বলার আগেই রোশনারা খান ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তুই চুপ থাক সাইমা। জানা নেই চেনা নেই একটা মেয়েকে ও বউ বলল, আর মেয়েটিও ওর বউ হয়ে গেল। মির্জা সায়মা কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলেন মির্জা সূচনা। কি হচ্ছে এখানে? পরক্ষণে নীলের কোলে এক সুশ্রী যুবতীকে দেখে চমকে তাকালেন তিনি। নীলের দিকে ফিরে শুধলেন, এটা কে নীল? তার জবাবে নীল কিছু বলতে যাবে ঠিক তৎক্ষণাৎ রোশনারা খান বাগড়া দিয়ে বললেন, কি আর হবে, সন্তোর ছেলের কাছে বলে কিনা এটা তার বউ। এই শিক্ষা দিয়েছিস তুই নিজের ছেলেকে? তাকে কথার মাঝে থামিয়ে মির্জা সূচনা বলেন, তুই একটু চুপ করলে ভালো হয় রৌশানা। প্রশ্নটা আমি যাকে করেছি উত্তরটা না হয় সেই দিক। আর আমার ছেলে যদি বলে এটা তার বউ, তাহলে রাস্তার কোনো পরিচয়হীন মেয়েকেও আমি এক শর্তে মেনে নেব আমার বৌমা হিসেবে। তিনি নীলের দিকে তাকাতে নীল বলল, মা, শি ইজ মাই ওয়াইফ নুরাইন হক। আই থিঙ্ক আর কোনো পরিচয় লাগবে না তার। মির্জা সূচনা একবার ভালো করে ছেলেকে পরখ করলেন। রোশনারা খান কিছু বলতে গেলেই মির্জা সূচনা এক প্রকার তার মুখে ঝামা ঘষে দিয়ে বললেন, ছেলে আমার যখন বলেছে এটা তার বউ, তার মানে এটাই আমার সংসারের উত্তরাধিকারিণী। কেউ আর কোনো প্রশ্ন করবে না। নীল, তুই ওকে নিয়ে রুমে যা, বাদ বাকি আমি সামলে নিচ্ছি। নীল আর কোনো দিকে না তাকিয়ে তিউকে নিয়ে পা বাড়ল তার রুমের উদ্দেশ্যে। নেহাতি সে গুরুজনদের মুখে মুখে তর্ক করে না, নতুবা রোশনারা খানের এতক্ষণ বলা কথাগুলোর প্রতিউত্তর সে যে কিভাবে দিত তা হয়তো কল্পনাতে ছিল এই মহলের প্রত্যেকটা লোকের। তবে সিঁড়ি বেয়ে যেতে যেতে সে একবার বাড়ির একজন মেয়েদের উদ্দেশ্যেই বলে উঠল, আসমা খালা। আসমা বেগম চমকে তাকালেন। নীল তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, নূরের জন্য মেডিসিন আর জলপট্টা নিয়ে 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। মনি আপু, তুমি এখনো সাজতেছো? শিগগিরই নিচে চলো, নীল ভাইয়া বউ নিয়ে এসেছে। মুনি নিজে ঢেউ খেলানো চুলগুলোতে চিরুনি শেষ আঁচড় চালাতে ব্যস্ত। প্রাণোচ্ছল চঞ্চল চোখ দুটি বৃহৎ আতশীতে নিবদ্ধ তার। হঠাৎই রাফার এমন কথা চমকে তাকালো সে। ধরে রাখা কাঠের চিরুনি ধপ করে মেঝেতে পড়লো। উদ্বিগ্ন কণ্ঠে সে বলল,
ইয়ার কি করছিস? এক কাঠটা দেবো, ফাইজলামি করার জায়গা পাস না? নীল ভাই বউ নিয়ে এসেছে মানে, উনি যদি জানতে পারে না তার নামে এত উল্টাপাল্টা কথা বলছিস তুই, আস্ত রাখবে না কিন্তু তোকে। আমি কেন মিথ্যা বলতে যাব? বিশ্বাস না হয় তুমি নিজেই বাইরে চলো। রাফার কথায় বুক ধক করে উঠল মুন্নির। আর এক মুহূর্তে দাঁড়ালো না সে। পরনের নীলের পছন্দের ডার্ক ব্লু কালার শাড়ি রমণীটির ছুটে চলল বারান্দার দিকে। কয়েকের মাঝে থমকালো তার পদচারণা। তার ঠিক বিপরীত দিকে সিঁড়ি বেয়ে নীলের বক্ষদেশে এক রমণীকে আগলে এগিয়ে চলছে নিজের রুমের দিকে। প্রথমে পলকে বিশ্বাস হলো না মুন্নির, তবে সময় অতিবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মাঝে মিলিয়ে গেল নীল আর তার বক্ষদেশে আগলানো রমণীটি। রাফা এসে হাত রাখলো মুন্নি ক্ষীণ কাজ চায়। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, হাউ রোমান্টিক না আপু? ভাইয়া পুরাই সিনেমার স্টাইলে বৌমনিকে নিয়ে এন্ট্রি নিয়েছে। আই জাস্ট শকড। অপর পাশ থেকে কোনো মন্তব্য না আসে রাফা এবার মুন্নির পানে তাকালো। মুন্নির অচঞ্চল চোখ দুটো স্থবির, যেগুলোতে কিছু মুহূর্ত পূর্বে বিদ্যমানও ছিল এক নাম না জানা চঞ্চলতা। রাফা মুন্নির কাঁধ ঝাঁকিয়ে পড়ল। ওই মণিপু, বলো সেই না সিনটা? মুন্নির চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু কণা চুপ করে গড়িয়ে পড়লো, তবে সেটা রাফার দৃষ্টির অগোচরে রেখে দ্রুত দৌড়ে গিয়ে রুমে দরজা বন্ধ করে দিল মুন্নি। রাফা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি মনিয়াপুর? যাই হোক, এখন তার অনেক দায়িত্ব। নীরা, নিহিত, না সবাইকে তো নতুন বৌমনির ব্যাপারটা জানাতে হবে। মুন্নির রুম আগে বিধায় তাকে জানানো হয়েছে, এখনও বাকি সব নবীনের। সে দ্রুত নীরার রুমের দিকে পা বাড়ালো। রুমে এসেই শব্দ করে সবাইকে দরজা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল মুন্নি। চোখের কোণে জমে থাকা জলকণা যেন বাঁধ মানছে না, বাঁধ ভেঙেছে। কান্নার তোপে কাজল লেপটে যাচ্ছে, নষ্ট হচ্ছে পুরো মেকআপ। মুন্নির এখনো বিশ্বাস হচ্ছে না কিছু, মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন। কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে যাবে আর শেষ হবে এই দুঃস্বপ্নের প্রহরের। মুন্নি দু হাত দিয়ে নিজের সেট করা রাখা চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে ধরল, দু হাত দিয়ে লেপটে দিল কালো কাজল টানা নয়ন দুটি, যা কিছুক্ষণ আগেও সে অতি যত্নে সাজাচ্ছিল। সে চিৎকার করে কেঁদে উঠল সে, তবে সেই চাপা কান্নার সাক্ষী হলো কেবল মাত্র একটা নিস্তব্ধ রুম আর তার কিছু প্রাণহীন আসবাবপত্র। নীল নিজের কিং সাইজের নরম বেডটাতে অতি সযত্নে শুইয়ে দিল তিহুকে। ধীরে ধীরে তার মাথা নিচে রাখা হাতটা চুপি সারে সরল। তার ফ্যাকাশে বর্ণ ধারণ করা মুখশ্রীর উপর পতিত বেবি হেয়ারগুলোকে সযত্নে সর্বোচ্চ যত্ন দিয়ে আলতো হাতে সরল। তিহুকে আজ অন্যরকম সুন্দর লাগছে। জ্বরের তোপে চেতনাহীন রমণীয় যে এতটা আকর্ষণীয় আর মোহনীয় হতে পারে, সেটা হয়তো তিহুকে না দেখলে কখনোই বুঝতেই পারত না নীল। সে এক ঘোর লাগা মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে রইল সেই অগ্নিকন্যাটির পানে। দীর্ঘ এক নিশীথ প্রহরে চেতনাহীনতার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল তিহর। শরীরের তাপমাত্রা এখন প্রায় নিয়ন্ত্রণে, তবে এখনও চারিধারে হালকা কুয়াশার আবরণ যেন আশে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। কিন্তু এত কিছুর মাঝেও আজ সকাল একটু অন্যরকম আঙ্গিকে ধরা দিচ্ছে তার অবচেতন মনে। কেন যেন মনে হচ্ছে এটা তার গতানুগতিক বিছানা নয়, অত্যাধিক নমনীয় আর কোমলতার মাঝে নিজেকে আবিষ্কার করেছে তিউ। হঠাৎই হাতে কারো রেশম কোমল ঘন কেশরাজের নরম স্পর্শ উপলব্ধি করল সে। ঘুম ঘোরের আনমনা তন্দ্রাচ্ছন্নর মাঝে সে স্পর্শ বেশ ঠেকছে তার। ধীরে ধীরে তিহু নিজের হাতের বিচরণ শুরু করলো সেই নরম কোমল কেশরাজের উপর। এমন নরম আবেশের মধ্যখানে অবস্থানরত তিহু কি জানি মনে করে দ্রুত চোখ খুলল। সঙ্গে সঙ্গেই সম্মুখ পানে যে এক পরিচিত তবে অজ্ঞাত মানবের উপস্থিতি এক প্রকার চেঁচিয়ে উঠল সে। আপনি? গতকাল সারা তিহুর জ্বর কমার যেন নামই নিচ্ছিল না। এক প্রকার সমগ্র রাত জুড়েই তার মাথায় অনবরত জলপট্টি দিয়ে গিয়েছিল রেল। শেষ রাতের দিকে তার জ্বরটা যখন সামান্য নিয়ন্ত্রণে, তখন আর ক্লান্ত শরীরে শান্ত করতে পারল না নেল। তিহুর পায়ের কাছেই বসেই বিছানার নিজের মাথাটা এলিয়ে দিল সে। তবে হঠাৎই কারো এমন চিৎকার আকস্মিকতায়
ঘুম ভেঙে গেল তার, চোখ কুচকে সে বলল, হোয়াট দ্য হেল, সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তিউ এক লহমায় লুফে নিল তার মুখের কথাটা। ঝটকা মেরে বিছানার উপর উঠে বসতে গিয়ে একেবারে মাথা চক্কর দিয়ে উঠল তার। তবে সেটাকে পাত্তা না দিয়ে সর্বশক্তি নিয়ে সে বলে উঠল, আপনি আমার রুমে কি করছেন? আপনার ক্যারেক্টার তো একদম ঢিলা দেখছি। ফলো করতে করতে আমার রুম পর্যন্ত চলে এসেছেন, অশুভ লোক কোথাকার। সারা রাত যার সেবা করে নির্ঘুম রাত কাটালো নীল, সকাল সকাল তার মুখে এমন কথা শুনে মেজাজ ধরে রাখতে পারল না সে। আগ্নেয়গিরি লাভার শ্রাবের ন্যায় এক দুরন্ত দাহ ঝরে পড়ল তার কণ্ঠস্বর দিয়ে। এই মেয়ে চুপ, অসভ্যতার একটা লিমিট থাকে। এটা আমার রুম, আর তুমি বর্তমানে আমার বিছানায় শুয়ে আছো। সো শাট আপ, আর এক্ষুনি নামো আমার বিছানা থেকে, কুইক। টিহু বোকা দৃষ্টি মেলে তাকালো। এই লোকের রুম মানে? পরক্ষণই তার মনে পড়ল কাল সন্ধ্যা পরবর্তী ঘটনাগুলো। সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য নিজে কপালে চাপড়ালো সে। তবে সেও কি দম্বার পাঁচই নাকি? সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বরং নীল তাকে জোর করে বিয়ে করেছে। তাহলে সে কেন বিছানা থেকে নামবে? টিহু বিছানায় গাঁট মেরে বসে থেকে বলা, এই যে মিস্টার লাল মিয়া, শুনুন, আমি কোনো শখ থেকে আপনাকে বিয়ে করিনি। আর শখ কি জিনিস আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি জোর করে আমায় বিয়ে করেছেন। সো এখন থেকে এই বিছানা আমার, বেশি নিজের করবেন তো। তীর প্রত্যেকটা কথা মেজাজ হারাচ্ছে নীল। তার ভাসমান শিরাযুক্ত হাতটা ক্ষণে ক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে আসছে, তাতে দাঁত চেপে ক্রোধ নিবারণের চেষ্টা চালাচ্ছে সে। কেননা তার খুব ভালো করে জানা আছে এই মেয়েকে এখন বেশি খাটানো ঠিক হবে না। এমনিতেই বাড়ির কেউ বিয়ের ব্যাপারটা এখনো মানেনি, সবাই জানে তাদের লাভ ম্যারেজ। তার উপর এখন যদি কেউ সবাইকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলে মান সম্মান একদম জলাঞ্জলি যাবে তার। সে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠেই পা বাড়ে ওয়াশরুমের উদ্দেশ্যে। সে চলে যেতে তিউ এক শয়তানি হাসি হেসে মনে মনে বলে, আহারে চান্দুটা, আমার কয়টা কথা শুনেই সোজা ওয়াশরুমে। আমাকে জোর করে বিয়ে করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবো তোমায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুটা শব্দ করে ঠোঁট চেপে হাসলো তিহু, অতঃপর নরম বিছানাতে ফের শরীর এলিয়ে দিয়ে বলা, বেটা যাই হোক, বিছানাটা নরম আছে। আহারে, এত নরম বিছানা রেখে কি লাভ যদি নিজেই শুতে না পারে। ইস রে, তুমি বিছানাটা ভীষণভাবে বাজেভাবে মিস করবা শোনা আমার। ঘন্টা খানেক পর বেলা বেশ চড়া হয়েছে। দেয়াল ঘড়ির কাঁটার টিকটিক ধ্বনি সকাল 10টা জানান দিচ্ছে। কিছুক্ষণ আগে নীল ফর্মাল ড্রেস আপ করে সম্ভবত অফিসে গিয়েছে। তিহু ঘুমের ভান করে বেশ পর্যবেক্ষণ করছিল লোকটাকে। লোকটার ফ্যাশন সেন্স মারাত্মক লেগেছে তার। তার উপরে লোকটার ব্যবহৃত এক্সপেন্সিভ পারফিউমের স্মেলটা এখনো সমগ্র রুমের বাতাসে ভেসে বেড়াচ্ছে। নীল রুম থেকে বের হবার পরপরই তিহু ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছিল। বর্তমানে নীলের রুমের পূর্ব পাশে ছাদে বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছে তিহু। এখান থেকে পুরো খান মহলটা বেশ ভালোই পর্যবেক্ষণ করা যায়। তিহু তীক্ষ্ণ দৃষ্টি মেলে পুরো মহল পর্যবেক্ষণ করছে। ঢাকার বুকে এমন বাড়ির উপস্থিতি দুষ্কর। দোতলা বাড়িটি সম্পূর্ণ ধাঁচের, ভিন্ন ধাঁচের, কিছুটা ইউরোপিয়ান আর প্রাচীন স্থাপত্য শৈলী বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। তবে অদ্ভুততম সুন্দর জিনিসটা হচ্ছে ভবনের বাইরে গম্বুজ আকৃতির গোল চত্বর আর সুইমিং পুলটা বেশ ইন্টারেস্টিং। তার উপর মহলের প্রধান গেট থেকে মহলের শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশের রাস্তাটা সাদা কংক্রিটের, ঠিক যেন কোনো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো মুভিতে ব্যবহৃত বিশাল আকার রাজপ্রাসাদ। তিহু যখন এই সকল কল্পনার কল্পলোকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ রুমের দরজা নক করে কেউ। ব্যতিব্যস্ত তিহু জলদি রুমে প্রবেশ করে, ছটপট বলে উঠছে, জি আসুন। কিছুক্ষণের মাঝে এই রুমে হরেক রকমের ফল ফলাদি আর খাবার সুসজ্জিত এক ট্রে হাতে প্রবেশ করে দামি তসর সিল্ক শাড়ি পরিধানরত একজন মধ্যবয়স্ক নারী। তার সঙ্গে দুজন কিশোরী, একজনের বয়স হয়তো 15 কিংবা 16 বছর হবে, আর অপরজনের হয়তো 13 কিংবা 14। তবে বয়সের ছোট মেয়েটার চোখ মোটা ফ্রেমে চশমা দেখে কিঞ্চিত অবাক হলো তিহু, কিন্তু তৎক্ষণাৎ সে কিছু বলল না। হয়তো মেয়েটা অনেক বেশি পড়ুয়া। তিহু শুধু সবার দিকে চেয়ে মুচকি হাসল। মহিলাটি খাবারগুলো বেডসাইড টেবিলে রাখতে রাখতে বলল, এখন তোমার কি অবস্থা মা? জ্বর কমেছে?
এক স্নেহময়ী মাতৃসুলভ কঞ্চে প্রশ্নখানা করলো মহিলাটি। তিহু মুচকি হেসে জবাব দিল। জি এখন একটু কমেছে। মহিলাটি এগিয়ে এসে তার কপালে হাত ঠেকালো। তিহু মুচকি হেসে জিজ্ঞাসা দৃষ্টিতে যে আছে দেখে তিনিও খানিক হেসে বললেন, আমাকে দেখে অবাক হও না মা, আমি হচ্ছি তোমার খালা প্লাস চাচি শাশুড়ি, বুঝলে না তো? তিহু মাথা ছাকালো, অর্থাৎ সে বোঝেনি। মহিলাটি হেসে বললেন, আমি নীলের ছোট খালা প্লাস ছোট কাকিয়া, এবার বুঝেছো? জি আন্টি। মির্জা সাইমা তৎক্ষণাৎ তীব্র বিরোধিতার সহিত মাথা ঝাঁকিয়ে বললেন, আন্টি না, তুমি আমাকে কাকিয়া বলো, ঠিক আছে? আচ্ছা কাকিয়া। তাদের এমন কথোপকথনের মাঝে ঝগড়া দিয়ে বাগড়া দিয়ে রাফা বলল, ও মিমিয়া, শুধু কি তুমি কথা বলবে? আমাদের পরিচয় করিয়ে দিবে না বৌমনির সাথে? সাইমা হেসে তাকালেন, অতঃপর তাদের দুজনের সাথে একে একে পরিচয় করে দিলেন তিহুকে। সর্বপ্রথম রাফাকে দেখিয়ে সে বলল, এই হচ্ছে তোমার সবচেয়ে অধৈর্য ননদ, তোমার সেজ ননদ। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রাফা তিহুর দিকে এগিয়ে এসে বলল, উফ মিমিয়া, এইভাবে কেউ পরিচয় করায়? আচ্ছা তুমি শোনো, আমি বলি, আমি রাউফিয়া হক রাফা, তোমার বড় কি জানি বলে ওইটাকে, হ্যাঁ ফুপু শাশুড়ি, তোমার বড় ফুপু শাশুড়ির একমাত্র মেয়ে, বুঝেছো? রাফার কথায় তিহু হেসে উঠল। সে রাফার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওহ ইউ আর সো সুইট। বাই দ্য ওয়ে আমি নুরাইন হক তিহু। তুমিও অনেক কিউট বৌমনি। তাদের এমন কথোপকথনের মাঝেও নিশ্চুপ চশমা পরা মেয়েটা তিহু তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার সুইটি, তুমি কথা বলছো না কেন? রাফা এগিয়ে এসে মেয়েটির মাথা একটা গাঁটটা মেরে বলল, ওই নীরা, কথা বলিস না কেন? স্ট্যাচু হয়ে গিয়েছিস নাকি? অতঃপর মির্জা সাইমার দিকে ফিরে বলল, আচ্ছা মিমিয়া, তুমি তোমার মেয়েকে কোন গ্রহ থেকে ইম্পোর্ট করে আনছিলে বলো তো? ও তো কারোর সাথে কথাও বলে না, সারাদিন পড়তে থাকে। এই দেখো একটু আগেও পড়ছিল। আমি তো এক প্রকার ধরে বেঁধে নিয়ে আসছি, সারাদিন পড়ে পড়ে চোখটা খাইছে, তারপরও ওর পড়া লাগবে। কি করব বলো, বারণ দিলেও কখনো শোনে? কতবার বারণ করেছি, এত পড়াশোনার দরকার নেই, এটুকু বয়স হবে 9-এ পড়ে, তার ভেতরে এত চাপ নেয় মেয়েটা। টেনশন নট কাকিয়া, আই উইল ম্যানেজ। আপনার মেয়েকে আমি 2 দিনের মধ্যে এত দুরন্তর চঞ্চল বানিয়ে ফেলবো না যে আপনি নিজেই বলবেন আমার মেয়ে এমন কি করে হলো। দেখো তো কি করা যায়। যাই হোক, এখন তুমি আসো, তোমাকে একটু নিজ হাতে খাইয়ে দেই। কাল রাতেও তো কিছু না খেয়ে বেঘরে ঘুমিয়েছিলে, নীলটা সারা রাত জেগে তোমার সেবা করলো। তিহু এতক্ষণ হেসে হেসে কথা বললো। মির্জা সাইমার বলা শেষ কথাটা সে চমকে তাকালো তার দিকে। সারা রাত জেগে সেবা করেছে মানে? সাইমা পায়েসের বাটি থেকে সামান্য পায়েস চামচে কেটে ফু দিতে দিতে বলল, তা নয় তো কি, ছেলেটা আমার সারা রাত জেগে তোমার সেবা করেছে। ও তো মনে হয় কালকে রাতে একদম ঘুমায়নি, খায়ওনি কালকে রাতে কিছু। কি জাদু করেছো বলো তো? আমাদের নিয়মতান্ত্রিক ছেলেটাও কালকে নিয়ম ভঙ্গ করে সারা রাত জেগেছে। সাইমার প্রত্যেকটা কথায় যেন আকাশ থেকে পড়ছে তিহু। এমন একটা লোক কাল সারা রাত তার সেবা করেছে, ভাবতে কেমন যেন লাগছে। তবে সে আর প্রশ্ন করতে পারল না। সাইমা এগিয়ে এসে এক এক করে খাইয়ে দিতে লাগলো তাকে। খাওয়ানো শেষে গল্প গুজব করে আর হাসি ঠাট্টায় কেটে গেল সমগ্র সকালটা। সাইমার মাধ্যমে পুরো বাড়ির সবার পরিচয় পেল তিহু। সে যতদূর বুঝলো নীলের কাজের মহল নেহাতি কম নয়। তার একজন ভাসুর, একজন দেবর সহ মোট 4টা ননদ আছে। বেশ ভালোই লাগলো তিহুর ব্যাপারটা। এমনিতেই সে যৌথ পরিবার অনেক বেশি পছন্দ করে, তার উপর সেই পরিবারে যদি থাকে এতগুলো কাজিন, তাহলে তো আর কথাই নেই। খান মহলে আজ নেমেছে নিস্তব্ধ অপরাহ্ন। সমগ্র ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা। উপস্থিত গুটি কয়েক জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু গুঞ্জন ব্যতীত থমকে আছে সেখানকার বায়ু সঞ্চালন। সকলের মাঝে ছাপা উত্তেজনা। দোতলার ঝুল বারান্দা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে রাফা আর নীরা।
রাফা হা করে নিচে তাকিয়ে বড়দের কথোপকথন শোনার চেষ্টা করছে। এদিকে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল নীরা। রাফাকে ঝাঁকিয়ে সে বলল, কি এত দেখছিস? চল না রুমে যাই, আমার বায়োলজিটা এখনো পড়া বাকি আছে। নীরার কথায় মেজাজ হারালো রাফা। সে কখন থেকে সে চেষ্টা করছে নিচের কথোপকথন শোনার, খরগোশের ন্যায় কান খাড়া করে দিয়েছিল সে। হঠাৎই নীরার এমন ধাক্কায় মনোযোগে বিঘ্ন ঘটতেই সে নীরার মাথায় একটা গাঁটটা দিয়ে বলল, কিসের এত পড়াশোনা রে তোর? পড়িস তো সবে নাইনে। কিছুদিন পর আমার এসএসসি, তাও তো আমি বোধহয় দিনরাত মিলিয়ে 5 ঘন্টার বেশি কখনো পড়ি না। এই জন্য তো ফুপু আম্মুর কাছে মার কম খাস না। যাই হোক, এখন আমাকে ছাড়, আমার যাওয়া লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বম্মা যদি জানতে পারে আমরা এখানে দাঁড়িয়ে বড়দের কথা শুনছি, তাহলে মায়ের একটাও নিচে পড়বে না কিন্তু। তুই এত ভীতু কেন রে? আচ্ছা চল, এমনিতেই কিছু শোনা যাচ্ছে না। তারা দুজনে নিজেদের রুমের দিকে পা বাড়ায়। এদিকে নিচের গ্রামের বাড়ি থেকে আজ প্রায় 4-5 দিন পর ফিরেছেন ওয়ালিদ খান। তবে মহলে এসেই ছেলের কাণ্ড শুনে তিনি হতচকিত। তবে এটাও সত্যি যে যতটা ঘটেছে তার থেকেও বেশি বেশি ভাইকে বলছেন রোশনারা খান। বর্তমানে ভীত থমথমে মুখে দাঁড়িয়ে আছে সবাই। সকলের চোখে মুখে সামান্য ভীতি দৃশ্যমান হলো। নিশ্চুপ সূচনা। সাইমা চোখ দিয়ে বড় বোনকে বোঝাচ্ছেন যেন তিনি শান্ত থাকেন, কেননা সূচনার রাগ সম্বন্ধে খুব ভালো করে অবগত তিনি। ওয়ালিদ খান গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছেন। হঠাৎই রোশনারা খান বললেন, ভাইজান, তোমার কথার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন তো কিছু বলো। শুনলেই তো তোমার বউ আমাকে কি বলেছে। কি হয়েছে সূচনা তোমাদের? কয়টা দিন আমি বাসায় নেই, এরই মধ্যে এত কিছু? সূচনা আর নিজের মেজাজ ধরে রাখতে পারল না। সারা জীবনই অতি গাম্ভীর্যময়ী রমণী তিনি। জমিদার বাবার একমাত্র বড় মেয়ে বলি কথা। গাম্ভীর্য আর আভিজাত্যই তার রঞ্জে রঞ্জে প্রবাহমান বলা চলে। তার এই গুণের কারণেই ওয়ালিদ খানের বাবা ওমর খান তাকে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। বরাবরের মতোই রাশভারী গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে তিনি বললেন, কি এমন হয়েছে? আমার ছেলে বিয়ে করেছে, এটাতেই তোমাদের আপত্তি? তো যেহেতু আমার ছেলে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, সেজন্য সে মেয়েটার দায়িত্ব আমারও। তবে এটাতে তোমার যদি কোনো সমস্যা থাকে একবারই বলে দাও, আমি এক কাপড়ে আমার ছেলে আর আমার বৌমাকে নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাব। সে কথা আমি কখন বললাম? মির্জার সূচনা আর এক মুহূর্ত বসলেন না। ধৈর্য হারা প্রতীকের ন্যায় সবেগে দাঁড়িয়ে তিনি বললেন, সে কথা তোমরা মুখে বলনি। এটা যেমন সত্য, তেমনি তোমাদের আচার আচরণ ইঙ্গিত করছে তোমরা মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলতে চাও। আর আমি বেঁচে থাকতে আমার ছেলের বইয়ের এক বিন্দু পরিমাণ অসম্মান আমি হতে দেব না। আর সেটা যদি তোমার সাম্রাজ্য লঙ্ঘিত হয়, তবে আমার বৌমার মর্যাদার প্রতিষ্ঠিতর জন্য প্রয়োজনে আমি তোমার সাম্রাজ্য ছাড়ব। ওয়ালিদ খান বাবার একটা কথা খুব মানেন, সৎকর্মশীল নারী নিজে যেমন ভাগ্যবতী, তেমনি সে যে পরিবার থাকে সেই পরিবারের ভাগ্যের চাবিকাঠি। তবে সেই নারী যদি নিজের মতো প্রকাশের সুযোগ না পায়, তাহলে সে ভাগ্যবতী থেকে ধ্বংসবতী হতেও মাত্র কয়েক মুহূর্ত সময় নেয়। নিঃসন্দেহে মির্জা সূচনা ভাগ্যবতী নারী, কেননা সে এই সংসারে আসার পর থেকেই সংসারের উন্নতি আর কখনো থেমে থাকেনি। পরপর 3 বার এমপি হয়েছেন ওয়ালিদ খান, প্রতিষ্ঠা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তুলেছেন এই সাম্রাজ্য, যার জন্য এত কিছু। সেই যদি বলে ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যা ওয়ালিদ খান ধরতে পারছে না। তিনি মির্জা সূচনার দিকে ফিরে বললেন, শান্ত হও সূচনা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। না তো তুমি কোথাও যাবে, না তো তোমার ছেলে, আর না তো ছেলের বউ। এটা ভুলো না যে সে যতটা তোমার ছেলে ঠিক ততটাই আমার ছেলে, অর্থাৎ বৌমাটাও আমার। ভাইয়ের মুখে এমন কথায় আরেকবার নিজের থোতা মুখ বোতা হয়ে গেল যেন রোশনারা খানের। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে যেতেই রুমিনারা পাশ থেকে তাকে থামিয়ে ফিসফিসিয়ে বললেন,
আপা এখন অন্তত চুপ থাক, ভাইজান যদি রেগে যায়। আর ভাবি তো অলরেডি ফায়ার হয়েই আছে। বোনের কথায় থামলেন রোশনারা, তবে কিছুতেই এই বিয়েটা মানতে পারলেন না তিনি। সন্ধ্যার কিছুটা পরে নীলের রুমের ছাদ খোলা বারান্দা বেলকুনিতে বসে গল্প করছিল রাফা, নীরা আর তিহু। একদিনের মধ্যেই তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তিহুর। বেশ অনেক গল্পের পর আলাপচারিতা শেষে হঠাৎ রাফাই তিহুর দিকে ফিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা বৌমনি, বাড়ির সবার ভাষ্যমতে যা বুঝলাম তাতে তো তোমাদের লাভ ম্যারেজ। আই জাস্ট শকড। নীল ভাইয়ার মতো মানুষ কোনোদিনও লাভ ম্যারেজ করতে পারবে এটা তো আমরা কেউ কোনোদিন ভাবতেই পারিনি। অবশ্য সেটা নিহিত ভাই হলে মানা যেত। তা বৌমনি, বলো না তোমাদের লাভ স্টোরি।